সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রিটিশ বাংলা নিউজ টিভির লন্ডন স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর মজিবুর দফতরি। আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই বৈশ্বিক করোনা মহামারীর সময়। আজ আমাদের আলোচনার অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে পেশাজীবী হিসেবে ইউরোপে আসার সুযোগ নিতে পারেন যেভাবে। আজ আলোচনায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফিনল্যান্ড প্রবাসী ৩ জন বাংলাদেশি পেশাজীবী। তারা সকলেই ফিনল্যান্ডে লেখাপড়া করে ফিনিশ বা আন্তর্জাতিক কোম্পানিতে সফলভাবে কর্মরত আছেন। ব্যবসা, ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টরে তাদের ব্যাকগ্রাউন্ড, তারা উদ্যোক্তাও বটে। তারা হচ্ছেন জনাব ওয়াকিফ হোসেন, B2B সেলস কোঅর্ডিনেটর, ইউটোপিয়া অ্যানালাইটিক্স। জনাব ওয়াকিফ, আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো আছেন জনাব সুকান্ত দত্ত, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স গ্রাজুয়েট, মাইক্রোসফট ফিনল্যান্ড। জনাব সুকান্ত, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন জনাব ইয়াসিন মাতুব্বর, ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার, এরিকসন ফিনল্যান্ড। জনাব ইয়াসিন, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জি, দর্শক শ্রোতা, আমরা এখন ডিজিটাল বিপ্লবের যুগে বসবাস করছি। ছোট্ট একটি স্মার্টফোন এখন বলতে গেলে পৃথিবীর সবার হাতেই রয়েছে। এটি এনে দিয়েছে তথ্য শক্তি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে পোস্ট শেয়ার করা যাচ্ছে, সারা বিশ্ব হয়েছে ইনস্ট্যান্টলি কানেক্টেড, প্রত্যেকের হাতের মুঠোয়। এই তথ্য বিপ্লব অনেক পরিচিত পেশাকে বা শিল্পকে তছনছ করে দিয়েছে বা অপ্রাসঙ্গিক করে দিয়েছে, আবার সৃষ্টি করেছে নতুন নতুন পেশার। আর এই ব্রেভ নিউ ওয়ার্ল্ডের চালিকা শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি ও ব্যবসা। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা শুধু বর্তমানেই নয়, ভবিষ্যতেও বসবাস করছি ভবিষ্যৎ সৃষ্টির মাধ্যমে। বদল হয়ে যাচ্ছে সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিক ক্ষমতা কাঠামো। ভবিষ্যৎ পৃথিবীতে মানুষ দুইভাবে বিভক্ত হয়ে পড়বে। একটি হচ্ছে তথ্য প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা সম্পন্ন দক্ষ জনশক্তি, এবং অন্যটি হচ্ছে তথ্য প্রযুক্তির জ্ঞান ও দক্ষতাহীন জনশক্তি। তথ্য প্রযুক্তিতে যাদের অ্যাক্সেস বা দক্ষতা থাকবে তারাই হবেন সমাজের উচ্চ শ্রেণীর বা ধনিক শ্রেণীর লোক। তথ্য প্রযুক্তিতে যাদের অ্যাক্সেস বা দক্ষতা থাকবে না তারাই হবেন ভবিষ্যতের দরিদ্র শ্রেণী। তো তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা এবং কিছু সুনির্দিষ্ট পেশায় ব্যাকগ্রাউন্ড থাকলে আপনি বাংলাদেশে বসেও ভালো বেতনে চাকরি করতে পারেন বা উদ্যোক্তা হতে পারেন। আবার ফিনল্যান্ডে বা ইউরোপের যে কোনো দেশে আসতে পারেন উচ্চশিক্ষার্থী বা পেশাজীবী হিসেবে কাজ করতে। এখানে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নেও কাজে লাগাতে পারেন। দর্শক, চলুন ব্রিটিশ বাংলা নিউজ টিভির আজকের অতিথিদের কাছে প্রশ্ন পর্বে। তার আগে আমি দর্শক শ্রোতাদের বলছি যে আমাদের অতিথিদের কাছে যদি আপনাদের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে তাহলে তা রাখতে পারেন ব্রিটিশ বাংলা নিউজ টিভির ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভের কমেন্ট সেকশনে গিয়ে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে জনাব ওয়াকিফ হোসেনের কাছে। জনাব ওয়াকিফ হোসেন, আপনার শিক্ষা ও পেশাগত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলুন। লেখাপড়া ও পেশা গড়ার জন্য ফিনল্যান্ড বা ইউরোপকে কেন বেছে নিলেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এরকম সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, কারণ আমি আগেও দেখেছি ব্রিটিশ বাংলায় আরো এরকম ডিফারেন্ট টাইপের ইভেন্টস হয় যেখানে বিভিন্ন দেশ থেকে মানুষ এসে কথা বলে, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের একটা হিউজ সংখ্যক মানুষকে ইনফরমেশন প্রোভাইড করে। তো আমি এসেছিলাম ফিনল্যান্ডে ব্যাচেলার্স অফ সায়েন্স ইন ইকোনমিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস পড়তে। এরপরে আমি কারেন্টলি এখন মাস্টার্স অফ সায়েন্স ইন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি, আর কাজ করছি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানির সাথে হেলসিঙ্কিতে, ফুল টাইম অ্যাজ আ B2B সেলস কোঅর্ডিনেটর। তো আমি আসলে ইউরোপ বেছে নেওয়া অনেকগুলো কারণেই। আমি দেখতাম যে সবাই যেটা হয় বাংলাদেশে, যে ব্র্যান্ডের পিছনে অনেক দৌড়ায়, যে দেখা যায় যে US, এরপরে হচ্ছে কানাডা,
এরপর অস্ট্রেলিয়া, এসব কান্ট্রিতে সবাই অনেক পছন্দ করে, এন্ড দের ইজ নাথিং রং উইথ ইট। অবশ্যই আমার মনে হয় যে আমি যেটা বেস্ট ওইটাই আমি চুজ করব, কিন্তু আমার মনে হয়েছিল যে ইউরোপে একটা হিউজ পরিমাণের রিসোর্সেস আছে যেটা মানে বাংলাদেশের কাছে এখনো অতটা তুলে বা চলে আসেনি। তো যার কারণে আমি অনেক যখন জানি যে ইউরোপের ব্যাপারে, যে এখানকার লিভিং স্ট্যান্ডার্ড ভালো, এখানে হচ্ছে আপনি এডুকেশন অনেক জায়গাতেই ফ্রি, তার উপরে আপনি ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাওয়ার চান্সেস আছে, অ্যান্ড দেন অবভিয়াসলি যারা চিন্তা করবেন যে আপনারা এক টাইমে এসে সেটেল হইতে চান, এখানে আপনার সেটেল হওয়া অন্য যে কোনো জায়গার থেকে অনেক সহজলভ্য। তো যার কারণে আমার ফিনল্যান্ড চুজ করা, আর হচ্ছে এখানকার সবকিছু কোয়ালিটি দেখে এবং এখানকার লিভিং স্ট্যান্ডার্ড দেখে আমার মনে হয়েছিল যে দিস ইজ আ কান্ট্রি দ্যাট আই ওয়ান্ট টু বি ইন। আর এভাবে অ্যাপ্লাই করা, তারপরে আসা, হয়তো বা আমরা সামনের প্রশ্নগুলো আরো ডিপলি এগুলোর অ্যান্সার করব। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ ওয়াকিফ। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সুকান্ত দত্তের কাছে, একই প্রশ্ন ইনফ্যাক্ট, সেটা হচ্ছে যে আপনার শিক্ষা ও পেশাগত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলুন এবং লেখাপড়া ও পেশা করার জন্য ফিনল্যান্ড বা ইউরোপকে কেন বেছে নিলেন? ধন্যবাদ আপনার সুন্দর একটি প্রশ্নের জন্য। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ওয়েল, আমি দেশে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ফিজিক্সে শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি থেকে, অ্যান্ড তারপর আমি ফিনল্যান্ডের আলতো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে গ্রাজুয়েশন করার জন্য আসি। এখানে ফিনল্যান্ডকে চুজ করার কিছু কারণ অবশ্যই আমার ছিল। প্রথমত আমি দেখলাম যে ফিনল্যান্ড একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন প্রোভাইড করে। সো আমি মনে করি যে কেউ যদি চিন্তা করে যে নর্ডিক লাইফস্টাইলটা এনজয় করতে এবং সাথে সাথে একটা ওয়ার্ল্ডের হ্যাপিয়েস্ট কান্ট্রি অন দ্য আর্থ এখানে একসাথে লিভ করতে, সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে ফিনল্যান্ডটাকে চুজ করার জন্য এবং তার ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনটা রিসিভ করার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে হাই স্ট্যান্ডার্ড লিভিং ফিনল্যান্ডের, যেখানে একজন স্টুডেন্ট ইজিলি তার লিভিং কস্ট ম্যানেজ করতে পারে পড়াশোনার পাশাপাশি। 25 আওয়ার্স পার উইক সে কাজ করতে পারে এখানে, যেটা দিয়ে তার লিভিং কস্ট ইজিলি ম্যানেজ করা যায়। এবং ওয়ার্ক লাইফ যে ব্যালেন্সটা, এটা খুবই সুন্দর এখানকার। লাইক তারা নর্মালি যে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে সেটা হচ্ছে তাদের ফিনিশ সোসাইটিতে ওয়ার্ক, স্টাডি এবং ভ্যাকেশন তারা খুব ইকুয়ালি প্রায়োরিটাইজ করে। এবারটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ইকুয়ালিটি এন্ড ফ্রিডম, যে বিষয়টা ইকুয়ালিটি এন্ড ফ্রিডম মানে হচ্ছে একজন স্টুডেন্ট সে চাইলেই সে চুজ করতে পারে কোন মডিউলে সে পড়াশোনা করতে চায়, এটা তার একটা ফ্রিডম আছে এখানে এই ব্যাপারটা। একটা হচ্ছে ইকুয়ালিটি ব্যাপারটা হচ্ছে এখানে আসলে সবার জন্যই সমান ধরনের সুবিধা নিতে পারে দেয় আর কি, ফিনিশ ইউনিভার্সিটি প্রোভাইড করে। লাইক এখানকার যে কেউ চাইলে সে যদি মনে করে সে একটা হাই কোয়ালিটি এডুকেশন সে নিতে চায়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি গুলো প্রোভাইড করবে, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই। এটা আমার কাছে খুবই পছন্দনীয় মনে হয়েছে। আর আরেকটা ব্যাপার মনে হচ্ছে যে ফিনল্যান্ডের নর্মালি যে ব্যাপারটা একাডেমিক ফ্রিডম, এটা আগে মেনশন করেছি। আর থার্ডলি হচ্ছে যে এখানকার আমি ফিনিশ স্কুল নর্মালি এখানকার স্টুডেন্টদেরকে একদম আর্লি চাইল্ডহুড থেকে তাদেরকে ওইরকম ভাবে এডুকেশন দেয় যে তারা যাতে সেলফ ডেভেলপমেন্ট, প্রবলেম সলভিং স্কিলস, এই জিনিসগুলো ডেভেলপ করে। সো ওভারঅল ব্যাপারটা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে, এই কারণে আমি ফিনল্যান্ডটাকে চুজ করেছিলাম। আর থার্ডলি হচ্ছে তার নেচার, ফিনিশ নেচারটা অত্যন্ত চমৎকার। লাইক এখানকার অনেক সুন্দর সুন্দর ট্রাভেল করার মতো অনেক ডেস্টিনেশন আছে, যে কেউ তার ভ্যাকেশনটা সুন্দর কাটাতে পারে। ফর এক্সাম্পল ইন লাপল্যান্ড এন্ড লেক সাইমা, এরকম অনেকগুলা উল্লেখযোগ্য স্থান আছে যেখানে আমরা চাইলেই ভ্যাকেশন গুলা এনজয় করতে পারি। এবং এখানকার যে আরোরাটা অনেক চমৎকার। সো সাধারণত লাপল্যান্ডে অনেকেই এই আরোরা দেখার জন্য, এই আরোরা ব্যাপারটা এনজয় করার জন্য, এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এটাকে চুজ করে। সো আমি আগে থেকেই যখন আমি দেখলাম যে ফিনল্যান্ডে এই জিনিসগুলো আছে, সো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ওভারঅল বিষয়টা আমার জন্য খুবই ভালো হবে, এই জন্য ফিনল্যান্ডটাকে আমি চুজ করছিলাম আর কি। জি, ধন্যবাদ সুকান্ত। এখন আমার একই প্রশ্ন থাকবে জনাব ইয়াসিন মাতুব্বরের কাছে। ইয়াসিন মাতুব্বর, আপনার শিক্ষা ও পেশাগত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলুন
লেখাপড়া ও পেশা করার জন্য ফিনল্যান্ড বা ইউরোপকে কেন বেছে নিলেন? থ্যাংক ইউ। আমার প্রিভিয়াস সতীর্থ যারা ছিল ডিসকাশন, তারা বলে আমি অন টপ অফ দেম আমি যেগুলো অ্যাড করতে চাই, ডেফিনেটলি ওগুলো খুবই ভ্যালিড এবং ভ্যালিড রিজন ফিনল্যান্ডে আসার জন্য। আর আমি ওটার সাথে অ্যাড করতে চাই যে আমি হচ্ছে এখানে সার্ভিস বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে আসছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে সার্ভিস বিজনেস এর সাথে এটা আমার একটা, আমি মনে করছি যে এটা আমার প্যাশন, যে সার্ভিস গুলোকে বিল্ড হচ্ছে। এই কারণে অ্যাকচুয়ালি আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সেকেন্ড ব্যাচেলর করা। তারপরে হচ্ছে যে আমি এখন হচ্ছে ইউরোপিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মাস্টার্সে কন্টিনিউ করতেছি। আর হচ্ছে যে ফিনল্যান্ডে কেন আসলাম, এটার একটা কিছু রিজন ছিল, যেরকম যা বলে গেছে ওনারা, তার সাথে পাশাপাশি যে ব্যালেন্স স্টাডি অর ওয়ার্ক লাইফ, যেটা এই ডেভেলপড কান্ট্রি অনেক কান্ট্রিতে যেটা হচ্ছে যে ব্যাপারগুলো আমার রিসার্চে আমি আসলে পাই নাই। আমার কাছে মনে হচ্ছে নর্ডিক কান্ট্রিতে স্পেশালি ফিনল্যান্ড এটা আছে। এবং হচ্ছে যে বেটার এডুকেশন সিস্টেম ফর এভরিওয়ান, যে সবাই ফিনল্যান্ডে যা ফরেন স্টুডেন্ট লোকাল স্টুডেন্ট সবাই ইকুয়াল সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এটা একটা কারণ, বড় কারণ ছিল। এবং হচ্ছে স্টে ব্যাক অপরচুনিটি, যে একজন অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ যারা পড়াশোনা শেষ করার পরে ওই কান্ট্রিতে তারা স্টে ব্যাক করতে চায়, তারা ক্যারিয়ার ডেভেলপ করছে অ্যাটলিস্ট at some level before going back to their country. সো এই ব্যাপারগুলো ছিল হচ্ছে আমার ফিনল্যান্ড আসার কারণ। এবং হ্যাঁ, there are a lot of more reasons, maybe everybody know, but okay, short. ওকে, ধন্যবাদ ইয়াসিন। এখন আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াকিফ হোসেনের কাছে, যে ফিনল্যান্ড বা ইউরোপে ব্যবসা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং এর সেক্টরে পেশা গড়ে তোলার সুযোগ কেমন, আর বাংলাদেশি ছাত্রছাত্রীদের এর সুযোগ কাজে লাগানোর সম্ভাবনা কেমন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি হয়তোবা এই কোয়েশ্চেনটা আমি একটু ব্রড করেই বলি, কারণ আসলে এটা শর্ট করে বলা পসিবল না। তো দেখা যায় যে আমি যখন প্রথম ফিনল্যান্ডে আসি, আমি আসলে বিজনেস পড়তে আসি, তো হচ্ছে আমাকে বলা হয় অনেক জায়গাতেই যে হচ্ছে এখানে আইটি ছাড়া জব নেই, যে আরে আইটি না পড়লে তুমি কিভাবে জব করবে। এরপরে আমি হচ্ছে তারপরে আমি প্রথমে ফান্ড রেজিং এর জব করি, তারপরে আস্তে আস্তে আমি কিছু ইন্টার্নশিপ করি যেগুলো ফ্রি ইন্টার্নশিপ ছিল। তো তখন আমাকে বললা যে আরে ইন্টার্নশিপই পাওয়া যায়, হচ্ছে ফুল টাইম জব পাওয়া যায় না। তো মানে যেই স্টেজে যাচ্ছিলাম দেখতেছিলাম যে সবাই বলতেছে যে যত ভালোই করতেছি বলতেছে যে না ওইখানে জব নেই। তো তারপরে আমি হচ্ছে যখন ফাইনালি জব পাই, তখন আমি বুঝতে পারি যে আসলে আমি এই মোমেন্টের জন্য, এই টাইপের একটা প্ল্যাটফর্মের জন্য ওয়েট করতেছিলাম, যে আমি একসময় একটা এক্সাম্পল হিসেবে বলতে পারবো যে হচ্ছে আমি নিজে, আমার কোনো টেকনিক্যাল স্কিলস ছিল না, এখনো আমার টেকনিক্যাল স্কিলস নাই, কিন্তু আমার হচ্ছে সফট স্কিল অনেক ভালো ছিল, যেটা বিজনেস অনেক দরকার। তো সফট স্কিল বলতে গেলে আপনার কমিউনিকেশন, নেগোসিয়েশন পাওয়ার, টিম ম্যানেজমেন্ট, এই টাইপের জিনিস। তো আমি বলবো পৃথিবীর আপনি যেখানেই যান, আপনি যদি গুড এনাফ হন, আপনাকে আটকানোর মতো কোন প্লেসই নাই। তো যেটা করতে হবে তার জন্য, আপনি যদি ফিনল্যান্ডে এখানে পড়তে আসেন, অবশ্যই অনেক বিজনেস ব্যাকগ্রাউন্ডে অনেকেই পড়তে আসে, কিন্তু হয়তো ওরা আস্তে আস্তে ওই ডিফারেন্ট মানুষের কাছে শুনে ওই আশাটা হারিয়ে ফেলে। কিন্তু আমি বলবো আপনারা অবশ্যই এখানে আসেন পড়তে, বিজনেস পড়তে আসেন, কারণ এখানে আমাদের যেসব ইউনিভার্সিটি আছে, এখানকার সব ইউনিভার্সিটির কোয়ালিটি অলমোস্ট সেম। তো আপনি যেখানে আসেন আপনি একটা ভালো ডিগ্রি নিয়ে বের হবেন, তারপরে আপনি এই জব মার্কেটের সাথে যখন থাকবেন, আপনি দেখতে পারবেন যে অনেক ডিফারেন্ট টাইপের অপরচুনিটিস আছে, নেটওয়ার্কিং এর কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে দেখা যায় যে বাংলাদেশের মানুষজন এটাতে এত এক্সপেরিয়েন্সড না। তো আপনি এখানে আসার পরে নেটওয়ার্কিং করবেন, আরো কোম্পানির সাথে কথা বলবেন, এন্ড দেন আপনার ইউনিভার্সিটির অনেক কোম্পানির সাথে কানেকশন থাকবে। তো আপনি এগুলো প্রজেক্টে অলওয়েজ ট্রাই করবেন যে আমি নিজে পড়াশোনার পাশাপাশি আমি ইউনিভার্সিটির কি কি প্রজেক্ট করতে পারি ডিফারেন্ট কোম্পানির জন্য, এগুলো আমি করার ট্রাই করব। আর তারপরে হচ্ছে এভাবেই অ্যাপ্লাই করতে করতে দেখা যাবে যে এক সময় হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই অপরচুনিটি হিউজ এখানে। যদি আমি একটু ল্যাঙ্গুয়েজের কথা বলি, এখানে ফিনিশ ল্যাঙ্গুয়েজের অনেক দরকার হয়।
কিন্তু আপনি যদি ইংলিশ আমি যেরকম নিজে ফিনিশ ল্যাঙ্গুয়েজ আসলে পারি না, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়েও আস্তে আস্তে মার্কেটটা অনেক ওপেন হচ্ছে। এটা হয়তো বা 7 বছর আগে আমি বললেই সেম কথাটা বলতে পারতাম না, কিন্তু এখন মার্কেটটা অনেক ওপেন হয়ে গিয়েছে, যার কারণে আমি বলবো যে এখন একটা রাইট টাইম আপনাদের সবার ফিনল্যান্ডে আসার জন্য। কারণ এখন এই মার্কেটটা হিউজলি ওপেন আর হিউজ অপরচুনিটিস। আর এট দি এন্ড অফ দি ডে আপনি যদি নিজের জন্য নিজের মতো চেষ্টা করে যান, তাহলে আপনাকে ইনশাল্লাহ কোথাওই আটকাতে পারবে না। আর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি আরো একটা কথা বলবো, যে আপনারা যারাই বাংলাদেশে পড়াশোনা করছেন, সেটা পাবলিকে হোক অথবা প্রাইভেটে হোক, আপনাদের সবার ক্যাপাবিলিটিস এনাফ আছে যে আপনারা ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে এসে পড়াশোনা করতে পারবেন। কিন্তু আমার মনে হয় যে এই ইনফরমেশন গ্যাপ এটা অনেক বড় ব্যাপার, যার কারণে এই ধরনের শো আমি অনেক সাপোর্ট করি, যে হচ্ছে আপনারা এই টাইপের ইনফরমেশন গুলো সবাইকে জানাচ্ছেন। কারণ দেখা যায় দিন শেষে কেউ যদি 100% স্কলারশিপ পায়, তাহলে ওই বাংলাদেশে যে টাকা দিয়ে সে পড়াশোনা করে তার থেকে কম টাকায় সে এখানে এসে পড়াশোনা করতে পারবে, প্লাস সে এখানে এসে তার লিভিং লিভিং কস্ট ইজিলি আর্ন করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওই বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য এখানে কোন কোন ফিল্ডে সবচেয়ে বেশি অপরচুনিটি আছে বলে আপনার মনে হয়, ওয়াকিফ? যদি বিজনেসের দিক থেকে বলি, ডেফিনেটলি পুরো ওয়ার্ল্ডের যেটা এখানেও সেটা অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, ডেফিনেটলি অনেক জবস আছে। কিন্তু এখন আমি যেটা রিসেন্ট দেখলাম অনেক ওপেন হচ্ছে, এটা হচ্ছে যে আপনার মার্কেটিং সাইডে, মার্কেটিং আর সেলস জব অনেক আছে। কারণ বিশেষ করে দেখা যায় যে যারা ইন্টারন্যাশনাল কোম্পানি, আমারটা যেরকম একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তো আমাদের ডিল হয় পুরো ওয়ার্ল্ডের সাথে। তো ফিনল্যান্ডের আমাদের তেমন কাস্টমার নাই, যার কারণে ওগুলো ম্যানেজ করার জন্য আমার ইংলিশই আমার কাছে ইম্পর্টেন্ট। আর আরো কিছু সেক্টর আমি বলবো যেগুলো এখন গ্রো করছে, যেরকম দেখা যায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে অনেক বাঙালিরা কাজ করছেন আপাতত, তারপরে ব্লক চেইন নিয়ে অনেকে কাজ করছেন। তো আমার মনে হয় যে প্রতিটি সেক্টরেই যদি আপনার মনের ইচ্ছা থাকে যে না এটা আমি করতে চাই এবং আমি করতে পারবো, আপনি যদি ওটাই এনাফ পরিমাণের সময় দেন, অবশ্যই আপনি ওই জায়গাতেই যে পৌঁছাতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে ওয়াকিফ। আমার সেম প্রশ্ন সুকান্ত দত্তের কাছে, যে ফিনল্যান্ড বা ইউরোপে ব্যবসা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে পেশা গড়ে তোলার জন্য সুযোগ কেমন? আমি বেসিক্যালি আমি বলবো আমার ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে বেসিক্যালি আমি মনে করি যে এখানে ফিনল্যান্ড বা ইউরোপে অপরচুনিটিস আছে অনেক। লাইক এটা ডিপেন্ড করতেছে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে অথবা আউট অফ একাডেমিয়া বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিগ ম্যানুফ্যাকচার কোম্পানিজ গুলোতে অথবা আইটিতে অপরচুনিটিস আছে। যেমন এখানে আসার পরে আমি যখন আলতো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে মাস্টার শুরু করি, তারপরে কিছুদিন পরে আমি দেখতে পাই যে এখানে তারা সামার জব অপরচুনিটিসটা দেয়, সামার জব বা সামার ইন্টার্নশিপ। এই অপরচুনিটিস এর মাধ্যমে তারা ট্রেন আপ করে স্টুডেন্টদেরকে। যেমন তার রিসার্চ যে স্কিল গুলা, এই স্কিল গুলাকে তারা তারা অপরচুনিটিস দেয় স্টুডেন্টটাকে সিলেকশন করে। স্টুডেন্টদের সিলেকশন করার পর বিভিন্ন রিসার্চ গ্রুপ আছে এখানে আমাদের আলতোতে। অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্টে অলমোস্ট 22টার মতো গ্রুপ আছে, রিসার্চ গ্রুপ, যারা বিভিন্ন এরিয়াতে কাজ করে। তো সেক্ষেত্রে একজন স্টুডেন্ট তার আগে চিন্তা করতে হবে যে কোন ফিল্ডে সে কাজ করতে চায়। যেমন এই প্রায় 22টা রিসার্চ গ্রুপের তারা বিভিন্ন ফিল্ডে কাজ করে। তো সেক্ষেত্রে একজন স্টুডেন্ট চিন্তা করতে পারে সে কোন ফিল্ডে কাজ করবে, এবং ওই অনুসারে অ্যাপ্লাই করার পরে ওরা যদি সিলেকশন করে, সেক্ষেত্রে তারা সামার জব অপরচুনিটিস দেওয়ার মাধ্যমে ল্যাবে অথবা আদার্স বিভিন্ন কম্পিটিশনাল ফিজিক্স বলা হয়, ওইখানেও অপরচুনিটিস আছে। তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে এটা ল্যাবরেটরিতে। এবং তারপর এটা 3 মাসের নর্মালি একটা সামার জব থাকে। তারপর তারা যদি মনে করে যে তার আগ্রহ আছে এবং তার অনেক সে ভালো স্কিলড হয়ে গেছে অলরেডি, এবং তার প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয়েছে, সে ল্যাবরেটরিতে কন্টিনিউয়াসলি তার ভালো একটা স্কিল তৈরি করে ফেলছে, সেক্ষেত্রে তারা কন্টিনিউয়াসলি স্টুডেন্টদেরকে আরো জব অপরচুনিটিস দেয়। তারপর এক সময় সে যখন মাস্টার্স কমপ্লিট করার আগেই এখানকার যে রিসার্চ গ্রুপ, প্রফেসর বা
বা যারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, তারা নর্মালি অফার করে যে পিএইচডি পজিশনে নেওয়ার জন্য। পিএইচডি পজিশন তারা মানে একটা রিসার্চ গ্রুপে যখন দেখে একজন স্টুডেন্ট তার আগ্রহ ভালো এবং তার রিসার্চের দিকে তার ভালো একটা গোল আছে, সেক্ষেত্রে কখনোই একজন প্রফেসর চায় না যে আমার স্টুডেন্টটা আমাকে ছেড়ে যাক, তাকে কন্টিনিউয়াসলি পিএইচডি তে অফার করে। সো এই অপরচুনিটিস আছে। আর একাডেমিয়ার বাইরেও অনেক অপরচুনিটিস আছে, যেমন আমি নর্মালি একাডেমিয়ার বাইরে চিন্তা করছিলাম। যেমন একাডেমিয়ার বাইরে বিভিন্ন কোম্পানি বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রি, যেমন মাইক্রোসফট, তারপর ফোরটাম, এরকম অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, যেগুলাতে বিভিন্ন পজিশনে তারা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং ফিজিক্স গ্রাজুয়েট চায়। যেমন আমি বলতে পারি ডাটা সায়েন্টিস্ট হিসাবে, অ্যানালিস্ট হিসাবে ইন আইটি অ্যান্ড healthcare, even GE Healthcare, it's a very big company, so they are also hiring some engineering physics graduates, and also like other some engineering positions, for example Career engineer এবং আমি বলতে পারি কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, এরকম অনেকগুলো পজিশন আছে যেগুলাতে নর্মালি তারা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স গ্রাজুয়েটদের হায়ার করে। সো অপরচুনিটিস এখানে অনেকটাই আছে, রিসার্চ অপরচুনিটিস আছে এবং পাশাপাশি একাডেমিয়ার বাইরেও অনেক অপরচুনিটিস নেওয়া যায় যদি একজন স্টুডেন্ট চায় আর কি। জি, ধন্যবাদ। আর ওই বাংলাদেশি ছাত্রছাত্রীরা এই সুযোগ কাজে লাগানোর কতটা সম্ভাবনা আছে? আপনি তাদেরকে কি এনকারেজ করবেন বাংলাদেশ থেকে যারা এখানে আসতে চায়? আমি অবশ্যই এনকারেজ করব। আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই একটা সুন্দর একটা অপশন, খুবই ভালো একটা দিক হবে এটা, যদি তারা ওইরকম ভাবে চিন্তা করে যে তাদের ফিউচারে তারা R&D তে বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল হিসেবে অথবা কোনো ইন্ডাস্ট্রিতে, টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, যদি তাদের মধ্যে ওইরকম মোটিভেশন কাজ করে, আমি অবশ্যই মনে করব যে তারা চিন্তা করতে পারে ফিনল্যান্ডে আসার ক্ষেত্রে। এখানকার আলতো ইউনিভার্সিটিতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে যতটুকু আমি দেখতে পাইছি যে এখানের আসার পরে ল্যাব প্লাস আদার্স অনেক স্কিল, যেখানের ল্যাবরেটরিজ অপরচুনিটিস গুলো ওয়ার্ল্ড ক্লাস অপরচুনিটিস, সো তার যে স্কিল গুলো ডেভেলপ হবে এই স্কিল গুলো পরবর্তীতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে। সো আমি মনে করি এগুলার মানে এই চিন্তাগুলো করার ক্ষেত্রে আগে থেকেই তাদেরকে চিন্তা করতে হবে যে তারা রিসার্চের একাডেমিয়াতে থাকবে নাকি একাডেমিয়ার বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করবে। সো ওই অনুসারে তাদেরকে মাইন্ডসেট করতে হবে এবং এখানে আসার পরে তার ফুলি ফোকাস করতে হবে যে সে কিসে কাজ করতে চায়। আমি অবশ্যই এনকারেজ করব, অনেক সুন্দর সুবিধা আছে আর কি। জি, ধন্যবাদ সুকান্ত। আমাদের একই প্রশ্ন হচ্ছে ইয়াসিন মাতুব্বরের কাছে, সেটা হচ্ছে যে ফিনল্যান্ড বা ইউরোপে ব্যবসা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে পেশা গড়ে তোলার সুযোগ কেমন? আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলুন। ধন্যবাদ। আমি বলবো যে ইউরোপে আইটি এবং ইনোভেটিভ সেক্টর গুলোতে পেশা গড়ে তোলার হিউজ অপরচুনিটি, স্পেশালি রিসেন্ট ইয়ার্স গুলোতে আমার মনে হয় সবাই অলরেডি ফলো করে ব্যাপারগুলো, যে ফরেন এন্টারপ্রেনার্স এবং ফরেন এক্সপার্টসদেরকে খুবই জোরালো ভাবে আমি বলবো অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে এই ইউরোপিয়ান কান্ট্রি, স্পেশালি আপনি বলবেন জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই যে কান্ট্রি গুলো, ফর এক্সাম্পল যারা ফলো করে জানে লাস্ট ইয়ারে ফিনল্যান্ডে একটা অপরচুনিটি ছিল। ফিনল্যান্ডে যে সামার টাইম ক্যাপিটাল সিটি যেটা তুর্কুতে, যে ওয়ার্ল্ড ওয়াইড এখানে অনেকগুলো এক্সপার্টকে, বিভিন্ন সেক্টর এক্সপার্টকে 1 ইয়ারের জন্য উইদাউট এনিথিং একটা অপরচুনিটি দিবে। জার্মানিতে দেখেন লট অফ ইভেন্টস টু অ্যাট্রাক্ট ফরেন এক্সপার্টস এন্ড এন্টারপ্রেনার্স। ফিনল্যান্ডে দেখেন আমি একটা প্রজেক্টে কাজ করেছিলাম, মেগে প্রজেক্ট। এটা হচ্ছে যে ফিনল্যান্ড রিসেন্টলি, আমার মনে হয় লাস্ট ইয়ার অথবা তার আগের ইয়ারে একটা নিউ একটা ল লঞ্চ করছে যে ইনোভেটিভ এন্টারপ্রেনার্সদেরকে 2 years এর resident permit plus other facilities for a startup building like funding and others like a local company, এই জিনিসগুলো একটা নিউ ল লঞ্চ করছে। সো in a short আমি বলবো যে they are trying to attract foreign experts and entrepreneurs because they need them,
এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি যেটা অ্যাড করবো পাশাপাশি অন্যরা বলে গেছে তার সাথে, যে হচ্ছে যে যে এক্সপার্ট এবং যারা প্রফেশনাল ফিনল্যান্ডের বাইরে যারা কাজ করছে তাদের একটা জিনিস যে তাদের অনেক কনফিডেন্ট। আমরা হচ্ছে ভাবে বাংলাদেশি হওয়ার কারণে বা আরেকটা দেশে আমি লিভ করার কারণে উই আর ইন ল্যাক অফ কনফিডেন্স সামটাইম। ফর এক্সাম্পল, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি যে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আগে থেকে না হওয়ার কারণে আমি অনেক কনফিডেন্ট লেস ছিলাম, যে আমার মনে হয় আসলে আমি ভালো কোনো, বাট আমার একটা ড্রিম ছিল যে আমি ভালো কোনো ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড কোনো কোম্পানিতে আমার ক্যারিয়ার লঞ্চ করতে চাই, এরকম একটা ছিল। কিন্তু আমার ভিতরে কনফিডেন্ট ছিল না। তখন আমি দেখলাম যে আমার গ্রুপের লোকালসরা, অন্যান্য ইউরোপিয়ান যারা আছে, তারা সেকেন্ড সেমিস্টার শেষ হতে না হতেই সব বড় বড় কোম্পানি গুলোতে, IBM, গুগল, নোকিয়া, এরিকসন, এই কোম্পানিগুলো তারা ট্রেনিং ইন্টার্নশিপ করতে। তখন আমার কাছে মনে হচ্ছে না, দে আর লাইক ইকুয়াল লাইক মি। আমি যেটা বলবো যে কনফিডেন্টলি সবাইকে ট্রাই করা উচিত। You never know where you will end up. Opportunity is huge. Even যেই রিসেন্ট যেই এক্সপার্ট অ্যাট্রাক্টিং যেই ইভেন্ট গুলা ইউরোপ ওয়াইড হচ্ছে, এই জিনিসগুলো ফলো করলেই সবাই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি হিউজ অপরচুনিটি, স্পেশালি ইন আইটি ফিল্ড। ঠিক বলেছেন ইয়াসিন, যে আসলে এই কনফিডেন্সটা ব্যাপার, আর যদি মোটিভেটেড যদি কেউ থাকে তাহলে সাকসেস খুব একটা দূরবর্তী কোনো বিষয় না। আর বাংলাদেশি ছাত্রছাত্রীদের যে সুযোগটা যে আছে ফিনল্যান্ড বা ইউরোপে, এটাকে কাজে লাগানোর কতটা সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন ইয়াসিন? স্পেশালি আইটি সেক্টরে আমি একজন বাংলাদেশি হিসেবে আমি অলওয়েজ এই জিনিসটা খুব সবাইকে স্প্রেড করি পার্সোনালিও, যে বাংলাদেশে অনেক স্কিলফুল ডেভেলপার ইঞ্জিনিয়ার্স আছে যারা আসলে আমার মনে হয় রাইট ওয়েতে ট্রাই করতে পারছে না। যেটা অন্যরা বলে গেলেন যে ইনফরমেশন গ্যাপ অনেকটা আছে এখানে, এটা আমি অবশ্যই একমত। বাংলাদেশিদের জন্য যেটা আমি স্পেশালি বলবো, যে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে আমাকে লাস্ট ইয়ারে আমাকে একটা জার্মান কোম্পানি এয়ার টিকেট প্রোভাইড করছে যে ইউ শুড কাম হিয়ার টু জয়েন ইভেন্ট। তো আমি ওই ইভেন্টে এয়ার টিকেট প্রোভাইড করার পরও আমি যাইতে পারি নাই, বাট আমি ফলো করছি ওই ইভেন্টটা। ওয়াই আই ওয়ান্ট টু মেনশন দ্যাট, আমি ফলো করছি যে ওইখানে ওয়ার্ল্ডের অনেক কান্ট্রি থেকে অনেকে আসছে, মেক্সিকো থেকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে অনেকে আসছে। এবং আমার তখন মনে হয়েছে বাংলাদেশি এক্সপার্টসরা কোথায়, বাংলাদেশি এক্সপার্টসরা কি এই ইভেন্ট গুলো ফলো করছে না বা এই কমিউনিটি গুলো ফলো করছে না। তখনই আমার মনে হয়েছে যে মেবি দেয়ার আর সাম গ্যাপ, দে আর নট ফলোইং প্রপারলি হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড। সো আমি বলবো যে স্পেশালি আইটি ফিল্ডে হিউজ অপরচুনিটি, বাংলাদেশিরা বাংলাদেশি অপরচুনিটি নেওয়া উচিত। এবং আমি মনে করি পার্সোনালি বাংলাদেশিরা অনেক কম্পিটিটিভ এই ফিল্ডে, অনেক স্কিলফুল। They just need to be confident and follow like what's going on in this field. On top of that, আমি যদি আপনি আমাকে বলেন যে বাংলাদেশিদের জন্য কি কি জিনিস আরো মনে হয় যে ফলো করা উচিত, সেটা হচ্ছে যে especially IT field, you should find some community or forum worldwide. এটা IT field জন্য খুব ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি এই যে ডেভেলপার বা ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তারা কি করছে, তারা কি শেয়ার করছে, বা তারা কোন ট্রেন্ডে যাচ্ছে, কোন টেকনোলজিস গুলোতে, কোন স্কিল গুলোতে অ্যাকচুয়ালি নিড পিপল। ফর এক্সাম্পল, বাংলাদেশে হয়তো যে টেকনোলজি বা যেই স্কিল গুলো এখন লোকাল বাংলাদেশি কোম্পানিজ গুলো ডিমান্ড করছে, ফিনল্যান্ডে লিটল বিট ডিফারেন্ট। কারণ হচ্ছে যে এই কান্ট্রিজ গুলো হয়তো কাটিং এজ টেকনোলজি গুলো নিয়ে কাজ করছে, তাদের ওই জিনিসগুলো ফলো করলে তারা খুব ইজিলি ওই স্কিল গুলো বিল্ড আপ করতে পারবে এবং অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারবে। জি, অনেক ধন্যবাদ ইয়াসিন। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে,
ওয়াকিফ হোসেনের কাছে যে ইউরোপে ব্যবসা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে উচ্চশিক্ষা নেয়ার জন্য বাংলাদেশি ছাত্রছাত্রীদের কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত? ধন্যবাদ। আমি সবার প্রথমেই বলবো যে আপনাদের প্রোগ্রাম চুজ করা, যে আপনি কোন প্রোগ্রামে আসবেন এটা চুজ করা অনেক ইম্পর্টেন্ট। এটা কখনোই এভাবে চুজ করা উচিত না যে এখানে আমার কোনটায় বেশি চাকরি আছে, আমি আজকে শুনলাম ব্রিটিশ বাংলা শোতে যে ফাইন্যান্স আর অ্যাকাউন্টিং এ বেশি জব আছে, তো আমি ওইটাতেই যাই। আমার মনে হয় যে আপনার যেটা ভালো লাগে পড়তে আপনি ওটাতে আসেন সবার ফার্স্টে পড়তে, কারণ মোটিভেশনের জায়গাটা আসলে তখনই ঠিক থাকে যখন আপনি নিজের পছন্দনীয় কাজটা করেন। আপনাকে যদি জোর করে কোনো সাবজেক্ট পড়ানো হয় আপনি এটা আর পছন্দ করবেন না। তো যার কারণে মোটিভেশন ঠিক রাখার জন্য সবার আগে প্রোগ্রাম চুজ করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি আপনার প্রোগ্রাম চুজ করে আসলেন, তারপরে আমি যেটা বললাম যে আপনি ডিফারেন্ট ভার্সিটির অনেক কমিউনিটি থাকে, যেরকম আইটি তে কমিউনিটি আছে, এরকম সেম বিজনেসে অনেক কমিউনিটিজ আছে, এগুলোতে আপনি জয়েন করবেন, ওদের সাথে থাকবেন। দেন ভার্সিটিতে যত টাইপের প্রজেক্ট আছে এই প্রজেক্ট গুলো আপনি ট্রাই করবেন কোম্পানি বেসড প্রজেক্ট করার, যে হচ্ছে থিওরি বেসড অথবা বুক বেসড প্রজেক্টের থেকে কোম্পানি বেসড প্রজেক্ট করার। এরপরে আপনি যেই টাইমে পড়াশোনা করতেছেন, আপনি ব্যাচেলর্স আসেন অথবা মাস্টার্স আসেন, ওই টাইমে আপনি অলরেডি অ্যাপ্লাই শুরু করবেন ইন্টার্নশিপ অথবা ট্রেইনি পজিশনের জন্য। আমার মনে হয় যে আমাদের অনেকেরই এটা ধারণা যে মানে ব্যাচেলর্স অথবা মাস্টার্স কমপ্লিট না করা পর্যন্ত আমি এগুলাতে যাইতে পারবো না, ততদিন আমি অন্য কোনো কিছু করে আপাতত আমি আমার আর্নিংস করি। কিন্তু আমার মনে হয় যে ওই টাইম থেকে আপনি যদি অলরেডি অ্যাপ্লাই করা শুরু করেন, আর অ্যাপ্লাই করাটা আসলে পুরোপুরি বেসিক স্ট্যাটিস্টিক্স, তো আপনি 100টা জায়গায় অ্যাপ্লাই করলে আপনাকে 2টা জায়গা থেকে ডাকবে, এটাই স্বাভাবিক। আর হচ্ছে আপনার আসলে জব দরকার একটাই, আপনার 100টা দরকার নেই। তো আপনি অ্যাপ্লাই করবেন অনেক জায়গায়, তারপরে আপনি ইন্টার্নশিপের দিকে আগাবেন। ইন্টার্নশিপ করার পরে আপনি আপনার ব্যাচেলর্স অথবা মাস্টার্স যাই করতে এসেছেন ওটা কমপ্লিট করবেন। ওটা কমপ্লিট করে আপনি তারপরে ফুল টাইম জবের জন্য অথবা পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জি, আপনাকে ধন্যবাদ ওয়াকিফ। তো একই প্রশ্ন হচ্ছে সুকান্ত দত্তের কাছে, সেটা হচ্ছে যে ইউরোপে ব্যবসা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে উচ্চশিক্ষা নেওয়ার জন্য বাংলাদেশি ছাত্রছাত্রীদের কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত? ওকে, ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। আমি মনে করি যে কেউ যদি ফিজিক্সে গ্রাজুয়েশন থাকে বাংলাদেশে অথবা ব্যাচেলর পড়তেছে, ইটস ওকে। সে যদি চিন্তা করে যে ফিনল্যান্ডে পড়াশোনা করবে, উচ্চশিক্ষা নেবে ফিজিক্সে, অ্যাপ্লাইড ফিজিক্স অর ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ওকে। সো আমি মনে করি যে তার জন্য ভালো অপরচুনিটিস এখানে আছে। যেমন এখানে সাধারণত সেপ্টেম্বর সেশনে যে সেশনটা শুরু হয়, তারপর জানুয়ারিতে সামার ইন্টার্নশিপ একটা ওপেন সেশন হয়, যেটা সবার জন্য। তো ওই সেশনটাতে নরমালি বিভিন্ন রিসার্চ গ্রুপরা তাদের বিভিন্ন ধরনের কাজ নিয়ে বেসিক্যালি একটা ইভেন্টের আয়োজন করে, যেখানে তারা প্রেজেন্ট করে তাদের ফিউচার কি কি নিয়ে কাজ করবে এই ব্যাপারগুলো নিয়ে, এবং ভবিষ্যৎ তাদের পরিকল্পনাটা কি এই ফিল্ড গুলাতে কাজ নিয়ে আর কি। তো সেক্ষেত্রে একজন স্টুডেন্ট এখানে আসার পরে সে তার অ্যাপ্লিকেশন করার হিউজ অপরচুনিটিস এখানে আছে সামার ইন্টার্নশিপের জন্য। এবং সামার ইন্টার্নশিপটা হচ্ছে একটা প্রাথমিক একটা যে ওয়েটা ধরার পরে তার ফিউচার ক্যারিয়ারটা এখানে তার ডেভেলপ করতে পারে। যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি, এখানে যে 22টা রিসার্চ গ্রুপ আছে ফর এক্সাম্পল, এই 22টা রিসার্চ গ্রুপের মধ্যে তারা এক একজন এক একটা ফিল্ডে কাজ করতেছে। তো একজন তার চিন্তা করতে হবে সে কোন ফিল্ডে ভালো, তো সেই ফিল্ডে তার নিজেই চিন্তা করতে হবে। সেক্ষেত্রে তার জন্য 3টা চয়েস থাকে অ্যাপ্লিকেশনের সময়, ফার্স্ট চয়েস, সেকেন্ড এন্ড থার্ড চয়েস, এরকম আমার যতটুকু এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি। তো ফার্স্ট চয়েসটা নর্মালি দিতে হয় যে জিনিসটাতে একজন স্টুডেন্টের সর্বোচ্চ আগ্রহ থাকে। সেক্ষেত্রে সে ওই ফার্স্ট চয়েসটা দিলে, সে যদি ওইখানে অ্যাকসেপ্টেড হয়, তারপর ওইখান থেকে কন্টিনিউয়াসলি তার, এবং আরেকটা জিনিস আমি বলে রাখা ভালো যে আমাদের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স যে বা অ্যাপ্লাইড ফিজিক্সের যে ডিপার্টমেন্ট, ওইটাতে নর্মালি গ্রান্টস আছে বলতে একটা সামার ইন্টার্নশিপে পেইড ইন্টার্নশিপ এটা। তো তারা যে ফান্ডিংটা দেয় প্রতি মাসে মান্থলি বেসিস 3 মাসের জন্য নর্মালি প্রথমে দেয়, এটা একজন স্টুডেন্টের জন্য এনাফ আমি মনে করি। এটা ভালো একটা গ্রান্ট তারা দেয় স্টুডেন্টদেরকে। সো এইটা একটা অপরচুনিটিস। এবং আরেকটা অপরচুনিটিস হলো যে সে যদি ভালো কাজ করে এই রিসার্চ গ্রুপ গুলাতে, দেখা যায় যে কন্টিনিউয়াসলি তার
কন্ট্রাক্টটা এক্সটেন্ড করতেছে, সেক্ষেত্রে একজন স্টুডেন্টের এখানে আইসা অন্য কোনো জব খোঁজা লাগতেছে না। তার যে গ্রান্ট তারা দিচ্ছে সেক্ষেত্রে তার লিভিং কস্ট তো হয়ই, পাশাপাশি সে আরো চাইলে তার দেশেও তার ফ্যামিলিতে প্রোভাইড করতে পারে একজন স্টুডেন্টের জন্য। এটা খুবই একটা হিউজ অপরচুনিটি আমি মনে করি। আর সেকেন্ডলি হচ্ছে তার যে এই যে প্রাথমিক স্টেজে একজন একজন এখানকার প্রফেসর নর্মালি যে বিষয়টা চিন্তা করে যে একজন স্টুডেন্ট সে সে শুরু করছে, তার এটা একদম জিরো লেভেল, তারা মনে করে যে তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো না, ওরে আমরা শেখাবো। সেক্ষেত্রে ওরা ওদেরকে ট্রেন আপ করে, প্রফেসররা নর্মালি মেইনলি ইয়েটা করে। তো তাদের টার্গেট থাকে যে তারা যে স্টুডেন্ট নেবে তারে ট্রেন আপ করবে ফিউচারের জন্য। ফিউচারের জন্য কিরকম, যেমন সে 3 মাস কাজ করার পরে তার যে প্রোগ্রেসটা, তারা প্রোগ্রেস রিপোর্টটা তারা দেখবে। তারা প্রোগ্রেস রিপোর্ট বলতে তার কাজগুলা কিরকম, তার তার মোটিভেশন কিরকম কিরকম আছে, তার এইম কি, এগুলো তারা বুঝে ফেলবে অলরেডি, তারা এক্সপিরিয়েন্সড অলরেডি। তো তারা যদি দেখে তার একটা এইম আছে, সেই ক্ষেত্রে তারা এক্সটেন্ড করে আরো পরবর্তী সাপোজ 6 মাস ওর সামথিং। সো তার 3 মাস ইন্টার্নশিপ, পাশাপাশি তার আরো 6 মাস এক্সটেন্ড হলো। এক্সটেন্ড হওয়ার পরে তার 9 মাস হয়ে গেল, তার অন্য কোনো কাজের চিন্তাই করা লাগতেছে না। তার মাথার মধ্যে ফাইন্যান্সিয়াল যে একটা স্ট্রেস কাজ করে বিদেশে আসার পরে, এই স্ট্রেসটা তার লাগতেছে না। এটা গেল একটা। তারপর সেকেন্ডলি যখন তার মাস্টার্স থিসিস করার সময় আসে, মাস্টার্স থিসিস নর্মালি এখানে 6 মাস অথবা 9 মাস, এটা ডিপেন্ড করে প্রফেসরের উপর, সে কন্টিনিউয়াসলি কিরকম তার কাছ থেকে নিচ্ছে। সে যদি মনে করে যে তার 6 মাসে তার হচ্ছে না কাজটা, এক্সটেন্ড করে। তো সেক্ষেত্রে তারপর যখন সে আবার মাস্টার্স থিসিস শুরু করে, এটাও পেইড। আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতেছি, এটাও পেইড। তো এই মাস্টার্স থিসিস 6 মাসে যদি থাকে, নর্মালি 6 মাস, 6 মাস পেইড তারা যে গ্রান্টটা দেয়, এই গ্রান্টটা এনাফ একটা গ্রান্ট। তারপর 6 মাসের পরে আরো যদি এক্সটেন্ড করে 3 মাস ওর সামথিং, মেবি 4 মাস হতে পারে, যেমন আমার ক্ষেত্রে এক্সটেন্ড হয়েছিল আরো 3 মাসের মতো। তো বিষয়টা হচ্ছে এই যে অপরচুনিটিসটা, এই অপরচুনিটিসটা আমার জানা মতে অনেক অনেক ইউনিভার্সিটি বা অনেক দেশই হয়তো বা এত ভালো গ্রান্ট দেয় না। আমি যতটুকু জানি, ইভেন কানাডাতেও এখানকার যে আলতোতে নর্মালি যে সামার ইন্টার্নশিপে যে অ্যামাউন্ট যে গ্রান্ট দেয় অথবা মাস্টার্স থিসিসে যে গ্রান্ট দেয়, এটা কানাডাতেও অনেক ইউনিভার্সিটিতে দেয় না, আমি যতটুকু জানি। তো এটা ভালো অপরচুনিটিস। তারপর তার যদি প্ল্যান থাকে যে সে তার কেরিয়ারটা একাডেমিয়াতে থাকবে, সে পারবে। যদি তার মোটিভেশন থাকে, সে পারবে এখানে ডক্টরেট করার জন্য, পিএইচডি করার জন্য। পিএইচডি করার পরে সে চাইলে পোস্ট ডকও করতে পারে এখানে। আর সেকেন্ডলি হচ্ছে আমি বলবো যে একাডেমিয়ার বাইরে যদি সে যাইতে চায়, সেক্ষেত্রে তার মাস্টার্স করা অবস্থায় যখন থিসিস যে শুরু করে, এটা হইতে পারে তার ডিপার্টমেন্টে অথবা হইতে পারে বিভিন্ন কোম্পানিতে। এমন না যে শুধু তার ডিপার্টমেন্টেই, তার ইয়েতেই ল্যাবেই কাজ করতে হবে, মানে আলতো ইউনিভার্সিটি ল্যাবেই কাজ করতে হবে, এটা কোনো ব্যাপার না। সে চাইলে আরো বিভিন্ন কোম্পানি আছে, এটা হইতে পারে মাইক্রোসফট, হইতে পারে পিকুসান, হইতে পারে জি হেলথ কেয়ার, এরকম হইতে পারে ওয়ার্ডসিলা, হইতে পারে ভাইসালা, এরকম বড় বড় ভিটিটি, এরকম বড় বড় বিশাল কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে যারা এরকম সামার ইন্টার্নশিপ অথবা মাস্টার্স থিসিস স্টুডেন্ট নেয়। তো সেক্ষেত্রে তারা যদি শুরু থেকেই এরকম কোম্পানিগুলোর সাথে কানেকশন থাকে তাদের, সেক্ষেত্রে যেটা হয়, তার ফিউচারে তারা যখন হায়ার করে একজন এমপ্লয়ি হিসেবে, তো তাদেরকে তারা নেয় যারা নর্মালি আগে আগে ট্রেন আপ করছে। তো এইটা একটা ভালো একটা সুযোগ সুবিধা আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। এবং যেহেতু এই অপরচুনিটিস গুলো আছে, আমি মনে করি তারা দেশে থাকা অবস্থায় তারা যদি এরকম প্ল্যান করে যে না, আমি কোনো কোম্পানিতে ফিউচারে কাজ করব অথবা আমি একাডেমিতে থাকবো, তো তার আগে তারা এখন থেকে যে প্রিপারেশন নিতে পারে সেটা হচ্ছে তার সফট স্কিলস গুলো ডেভেলপ করা। যেমন হতে পারে তার প্রবলেম সলভিং স্কিলস, কমিউনিকেশন স্কিলস, আর প্রিভিয়াস বলে গেল অলরেডি। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আহ, বিভিন্ন সফটওয়্যার টুলস সম্পর্কে তার আইডিয়া থাকতে হবে, যেমন এসপিসি স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল, এই যে মেথড গুলা। তারপর মিনিট্যাব হইতে পারে, পাইথন ল্যাঙ্গুয়েজ, ম্যাটল্যাব, এই জিনিসগুলোতে এখন থেকেই বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল আছে। ডাজন্ট ম্যাটার যে ইউনিভার্সিটিতে পড়তে হবে, এখন সবগুলোই অনলাইনে আছে। অনেক 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 অপরচুনিটিস আছে অনলাইন থেকে এই জিনিসগুলো শেখার। কেউ যদি চায় পাইথন শেখার, কেউ যদি চিন্তা করে যে মিনিটেপ সম্পর্কে আমি আইডিয়া নিব, কেউ যদি মনে করে এসপিসি, তো এসপিসি যেটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল, এই এসপিসি মেথডটা খুবই কাজে লাগে যখন সে একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অথবা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়। সেক্ষেত্রে এই মেথডটা খুবই কাজে লাগে। যেমন স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ার একটা পজিশন আছে, যে পজিশনটাতে তারা নর্মালি এই জিনিসগুলা
এই স্কিল, এই মেথড গুলা তারা জানতে চায় যে একজন স্টুডেন্টে এগুলো জানে কিনা। তো এখন যারা করতে পারে বাংলাদেশে থাকা অবস্থায়, যে জিনিসগুলো আমি কখনো জানি নাই, আমি এখানে আসার পরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন যখন জব সার্চ করলাম, তারপর যখন অনেকগুলোতে কাজ করলাম, তখন দেখতে পারলাম যে তারা আসলে কি চায় আমাদের কাছ থেকে। তারা চায় যে একজন স্টুডেন্টে কি, তার স্কিল গুলা কি কি আছে, এটাই মেইনলি। তো সেক্ষেত্রে আমি বলবো যে তারা ফিনল্যান্ডে আসার ক্ষেত্রে তার স্কিল আগে ডেভেলপ করতে হবে। যদি এখন যেহেতু এই আমরা প্রশ্নে আমরা পরবর্তীতে আসবো। সুকান্ত, Okay. আপনাকে অনেক ধন্যবাদ। তো অনেক পরবর্তী প্রশ্ন হচ্ছে ইয়াসিন মাতুব্বরের কাছে। সেটা হচ্ছে যে ইউরোপে ব্যবসা, আইটি এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে উচ্চশিক্ষা নেয়ার জন্য বাংলাদেশি ছাত্রছাত্রীদের কোন কোন বিষয়ে নজর দেওয়া উচিত? ধন্যবাদ ডক্টর মুজিবুর আপনাকে। ইউরোপে শিক্ষা ক্ষেত্রে আসার জন্য আমি মনে করি যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যে আইএলস এবং হচ্ছে এখানে বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে এসএটি দিয়েও এন্ট্রি করা যায়। তো স্পেশালি বাংলাদেশে একটা ভুল ধারণা আছে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে যে এখানে ভালো ইউনিভার্সিটি গুলো চান্স পেতে গেলে মনে হয় ভালো রেজাল্ট থাকতে হবে আমার। এটা একটা কমপ্লিটলি ভুল ধারণা, যেটা বাংলাদেশে অনেকেই মনে করে স্টুডেন্টরা। এবং রিকোয়ারমেন্ট ফুলফিল করে এবং আইএলটিএস বা স্যাটে ভালো স্কোর থাকলে তারা ইজিলি এখানে যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারবে। এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য ব্যাপারটা এরকম। আর আমি মনে করি স্টুডেন্ট হিসেবে যারা আসে তাদের এখানে স্টে ব্যাক করা অথবা হচ্ছে এখানে ক্যারিয়ার বিল্ড আপ করার অনেক সুযোগ আছে, যেটা আমি অন্যান্য কান্ট্রি থেকে অনেক বেটার। তো যারা আসলে এখানে স্টে ব্যাক পড়াশোনা শেষে এখানে ক্যারিয়ার ডেভেলপ করতে চায় বা এখানে স্টে ব্যাক করতে চায়, তারা এমনকি ইউরোপকে একটা আইডিয়াল ডেস্টিনেশন হিসেবে নিতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলোকে তারা তারা আমার মনে হয় একটু ফলো করলে এটা খুবই ইজিলি আসতে পারে। যে আমি মনে করি যে অন্যান্য যে কোনো ডেস্টিনেশনে পড়াশোনা করতে যাওয়ার চেয়ে ইউরোপ পড়াশোনা করতে আসাটা অনেক ফ্লেক্সিবল এবং ইজি। আর যদি আপনি মনে করেন বিজনেসের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এই গ্লোবালাইজেশনের টাইমে বাংলাদেশের অনেক কোম্পানি আছে যারা তাদের অপারেশন ইউরোপে খুব ইজিলি এক্সপ্যান্ড করতে পারে। আমি দেখছি যে এই ক্ষেত্রে ইন্ডিয়ান বা চাইনিজ যে কোম্পানিগুলো আছে স্পেশালি আইটি ফিল্ডে, অনেক কোম্পানি রিসেন্টলি এবং এর আগেও দেখেছি যে তারা তাদের ব্রাঞ্চ আছে, তাদের এখানে অপারেশন আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, নর্ডিক কান্ট্রিগুলোতে। বিকজ এই যে প্রিভিলেজটা এটা তাকে কাজে লাগাচ্ছে যে নর্ডিক বা যে নর্ডিক একটা সফটওয়্যার কোম্পানি বা নর্ডিক যে কোনো একটা কোম্পানির যে একটা ব্র্যান্ড ইমেজ ওয়ার্ল্ড ওয়াইড অপারেশনের ক্ষেত্রে এই জিনিসটা অনেকেই স্কিপ করে, আর জিনিসটা অনেকে হয়তো বা বোঝারও চেষ্টা করে না, যেটা বাংলাদেশি কোম্পানিগুলো এই সুযোগগুলো নিতে পারে, বিগ কর্পোরেশন অর নিউ স্টার্টআপ। এটার আমি কয়েকটা রিজন বলবো। যে দেখেন স্পেশালি ফিনল্যান্ড না শুধু নর্ডিক কান্ট্রি, ফিনল্যান্ড যেরকম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট ইনোভেটিভ কান্ট্রিজদের মধ্যে একটা। ফিনল্যান্ড হচ্ছে ধরেন ফর এক্সাম্পল কম্পেয়ারিং টু ইউনাইটেড স্টেটস, ফিনল্যান্ডে হচ্ছে এক্সপার্ট লেভেল, প্রফেশনাল এক্সপার্ট লেভেলে স্পেশালি R&D ফিল্ডে পার 1 মিলিয়ন ফিনল্যান্ডে ইউএস এর চাইতে ডাবল অলমোস্ট, যেখানে ইউএসএ আই থিঙ্ক অ্যারাউন্ড 4,000 professional experts or R&D experts working in United States. In the same country, in Finland, there are like almost 7,500, almost double. So এখানে এক্সপার্টদের জন্য যে অপরচুনিটি গুলো, এগুলো আসলে অনেকটা হিডেন এবং অনেকটা স্ক্রিপ্ট, স্পেশালি বাংলাদেশি প্রফেশনালদের কাছে। এই জিনিসগুলো যদি বাংলাদেশি প্রফেশনাল বিগ কর্পোরেশন আর স্টার্টআপ যারা ইনোভেটিভ স্টার্টআপ করার মতো যাদের আছে, যারা ইনোভেশন অনেক কিছু নিয়ে কাজ করছে, তাদের জন্য অনেক এক্সট্রা অপরচুনিটিস আছে যেগুলো স্কিপ্ট বাংলাদেশি মার্কেটে এখনো। তারা জিনিসগুলো হয়তো বাংলাদেশি মার্কেট একটা ট্রেন্ড যে ইনোভেশনের জন্য বা টেক ইন্ডাস্ট্রির জন্য
ইউনাইটেড স্টেটস, সিলিকন ভ্যালি ব্যাপারগুলো যেরকম যে অ্যাট্রাক্ট করে, এই জিনিসগুলো তারা ঠিক সেম ভাবে স্কিপ করে। এখানে যে তার চেয়ে অনেক বেটার অনেক অপরচুনিটি এখানে রয়েছে, এই জিনিসগুলো স্কিপ করে। এই জিনিসগুলো আমি মনে করি যে বাংলাদেশিরা যদি ফলো আপ করে, দেন আমার মনে হয় যে আরো অনেক বেটার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে তারা। জি, ধন্যবাদ ইয়াসিন। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াকিফ হোসেনের কাছে, যে ইউরোপে ব্যবসা, আইটি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পেশা করতে চান, সরাসরি যদি কেউ আসতে চান এসব পেশায়, তাহলে তাদের কি করা উচিত এবং তাদের কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে সরাসরি এখানে কাজ করতে আসার জন্য? সরাসরি এখানে কাজ করতে আসার জন্য আসলে আমি হয়তোবা পারফেক্ট পারসন না, কারণ আমি এখানে পড়াশোনা করতে আসি। তারপরেও আমার দেখা যেগুলি আমার মনে হয় যে আপনার ডেফিনেটলি তখন এক্সপেরিয়েন্সটা অনেক বড় ব্যাপার, কারণ আপনি যেহেতু ইউরোপিয়ান ডিগ্রি আপনার নাই, অ্যাজ টু সে যে আপনি ইউরোপ থেকে কোনো ডিগ্রি করেননি, তার কারণে আপনার যেগুলো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে এগুলো শো করা। তারপরে যেগুলো টুলস আছে, দেখা যায় যে এখন কারেন্ট মার্কেটে, ইউরোপিয়ান মার্কেটে আপনার কি কি টুলস কাজ করতেছে, কি কি টুলস দিয়ে আপনি মার্কেটিং এ হন, সেলস এ হন, অ্যাকাউন্টিং এ হন, ফাইন্যান্সে হন, সবগুলারই ডিফারেন্ট ডিফারেন্ট টুলস আছে। এই টুলস গুলো আপনি যদি দেখাতে পারেন যে আমি এই টুলস গুলো নিয়ে অলরেডি কাজ করছি। তারপরে আরো কিছু অনলাইন সার্টিফিকেশনস আছে, যেরকম মার্কেটিং আর সেলস এর জন্য হাবস্পটে, তারপরে আপনার সেলস ফোর্সে অনলাইন সার্টিফিকেশন আছে। এই অনলাইন সার্টিফিকেশন গুলো নেওয়া মানেই আপনি এই ইউরোপিয়ান কোয়ালিটি অনুযায়ী ওই কাজগুলো করতে পারবেন। তো এইগুলো করা। আর এখন যেহেতু আমি বলবো যে করোনার কারণে আসলে অনেক দেখা যায় যে ইন্টারন্যাশনাল মানুষজন খুঁজে হচ্ছে সব জায়গা থেকেই। তা আপনি এই ধরনের ওপেন কিছু পজিশন আছে, এগুলোতে যদি অ্যাপ্লাই করেন, তাহলে ইনশাল্লাহ যদি কোনো কোম্পানির আপনাকে পছন্দ হয় আপনার ওই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আর আপনার এই সার্টিফিকেশন দেখে, তাহলে অবশ্যই তারা আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসার ট্রাই করবে। জি, অনেক ধন্যবাদ ওয়াকিফ। আমার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে একই প্রশ্ন, সেটা হচ্ছে সুকান্তকে। যে সুকান্ত, ইউরোপে ব্যবসা, আইটি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা পেশা করতে চান এবং সরাসরি এখানে কাজ করতে আসতে চান, তাদের প্রতি আপনি কি বলবেন? আপনি আনমিউট করে নেন, আনমিউট করে নেন। হ্যালো, আমি 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 বলবো নরমালি যে যেমন কেউ যদি ফিজিক্সে গ্রাজুয়েশন থাকে বাংলাদেশে, সেক্ষেত্রে সে যদি চিন্তা করে যে তার কেরিয়ারটা সে পিএইচডি করতে চায় যদি, তাহলে সরাসরি সে এখানে এসে পিএইচডি করতে পারে। এই অপরচুনিটিস আছে। যেমন যেমন ওইখান থেকে দেশে তার যে স্কিল ডেভেলপ হয়েছে, সেক্ষেত্রে তার বা যেগুলো নিয়ে কাজ করছে, তো ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে তার ইমেইলে কানেকশন, তার কানেক্টিভিটি রাখতে হবে। তারপর দেখতে হবে কি কি রিকোয়ারমেন্ট চায় নর্মালি। তো তারপর অ্যাপ্লিকেশন করার পরে তারা যদি মনে করে যে তার যে ফিল্ডে কাজ করতে চায়, সেক্ষেত্রে তার এনাফ এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে সে সরাসরি এখানে আসা পিএইচডি পজিশনে পিএইচডি শুরু করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কেউ যদি মনে করে যে সরাসরি কোনো কোম্পানিতে এসে কাজ করতে, সেক্ষেত্রে আমি বলবো যে আমি আমি যতটুকু মনে করি তার আগে দেখতে হবে যে ওইখানকার রিকোয়ারমেন্টস গুলা, যদিও এটা অনেক একটু ডিফিকাল্ট হবে বাংলাদেশে থাকা অবস্থায় তার কোনো ইউরোপিয়ান অথবা আমেরিকান অথবা বাইরের কোনো দেশ থেকে কোনো ডিগ্রি ছাড়া সরাসরি এখানে এসে কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে, যদিও একটু ডিফিকাল্ট, তারপর আমি বলবো যে অসাধ্য কিছু না। তারা ওই কোম্পানিগুলোর ওয়েবসাইটে যাওয়ার পরে তার রিকোয়ারমেন্টস যদি ফুলফিল করে, সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করে দেখতে পারে। অবশ্যই তারা এমনও হইতে পারে তারা সরাসরি হায়ার করতে পারে। এবং আমি মনে করি এভাবে সম্ভব যে এখানে আসার পরও সরাসরি জব নিয়ে তারা আসতে পারে, এটা সম্ভব। ধন্যবাদ সুকান্ত। আমার একই প্রশ্ন হচ্ছে ইয়াসিন মাতুব্বরের কাছে, সেটা হচ্ছে যে ইউরোপে ব্যবসা, আইটি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা সরাসরি এখানে চাকরি করতে আসতে চান, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ ডক্টর মুজিবুর। যারা সরাসরি বাংলাদেশ থেকে চাকরি নিয়ে ইউরোপে আসতে চান, আমি ফোকাস করব এখানে আইটি বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডকে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ফার্স্ট এবং ইম্পর্টেন্ট কথাটা, বি ভেরি কনফিডেন্ট।
যে you don't have to know everything, okay? So আপনি যেটাই জানেন ওটার উপর আপনি কনফিডেন্ট হন এবং you should try, like you should try your best for, of course. এর পাশাপাশি আমি যেটা বলবো যে clearly define your goal, যে স্পেশাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমি আইটির কথা যদি বলি যে clearly define your goal. ফর এক্সাম্পল আপনি কোন স্কিল সেটটাকে বা কোন আপনার কোন এক্সপার্টিসটাকে আপনি মনে করতে চান যে এটা আপনি ওইটাতে বেস্ট, আপনি ওইটার উপরে আপনি এক্সপার্ট, এটা আপনাকে ডিফাইন করতে হবে। আপনি যদি সবকিছু জানেন, মেবি nobody looking for someone who knows everything. So define your clearly define your goal, যে আপনি কি একজন জাভা ডেভেলপার, আপনি কি একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, নাকি আপনি কি একজন ডেভঅপস এক্সপার্ট। এই গোলগুলো ডিফাইন করতে হবে, স্পেসিফিক একটা গোল। আর সেকেন্ডলি যেটা বলবো যে হচ্ছে আপনি এরকম একটা মাইন্ডসেট বা অ্যাটিটিউড শো করার চেষ্টা করেন যে হচ্ছে আপনি যে কোনো স্কিল খুব ইজিলি আপনি লার্ন করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি পার্সোনাল অনেক প্রজেক্টস করুন পাশাপাশি, প্রফেশনাল লাইফের পাশাপাশি কিছু, এটা হচ্ছে যারা বাইরে থেকে আসছে তাদের জন্য ইম্পর্টেন্ট। বিকজ আমাদের একজন প্রশ্ন করেছেন, আপনি যদি উত্তরটা দেন, হাউ টু অ্যাপ্লাই ফর এ আইটি জব ইন ইউরোপ, এটা প্রশ্নটা কি আপনি দেবেন, উত্তর দেবেন? শিওর, থ্যাংক ইউ, ধন্যবাদ। আইরিন চৌধুরী লিখেছেন যে হাউ টু অ্যাপ্লাই ফর আইটি জব, এটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আমার মনে হয় এটার একটা সহজ উত্তর হচ্ছে যে জব সার্চ করো একটা one kind of job. You have to be also very active searching a job. আপনি just simply গুগল করেন যে হচ্ছে স্পেশালি লিঙ্কডইন, ইনডিড এবং অন্যান্য যে জব সাইট গুলো আছে, এটার পাশাপাশি আপনি জাস্ট সিম্পলি গুগল করেন যে গ্লাসডোর বলবো আমি আরেকটা, গুগল করেন যে হচ্ছে যে লোকালি বেস্ট জব site in Germany, best job site in Sweden, best job site in Ireland, গুগল করেন এবং ওইখানে আপনি জাস্ট সার্চ করেন যে কোন কোন কোম্পানিগুলো হায়ার করতেছে এবং আপনি একটা রেডি থাকেন যে আপনি কাস্টমাইজড সিভি এবং কাস্টমাইজড জব লেটার, প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা করে কাস্টমাইজ করে অ্যাপ্লাই করার জন্য, এবং জাস্ট অ্যাপ্লাই এভরিওয়্যার। এই জিনিসটা ফার্স্ট অফ অল মাথা থেকে আমি মনে করি বাদ দেওয়া উচিত। স্পেশালি বাংলাদেশিদের ক্ষেত্রে আমি বলবো যে আমি মনে হয় ফেসবুকে জব করার মতো কোয়ালিফাইড না, আমি মনে হয় গুগলে জব করার, আইবিএম বা মনে হয় স্যাপে জব করার মতো কোয়ালিফাইড না। এই জিনিসটা মাথা থেকে ফার্স্ট বাদ দিতে হবে। সেম থিং আই ওয়াজ হ্যাভিং এট সাম পয়েন্ট অফ মাই লাইফ। আমি মনে হয় যে এরিকসনে জব পাওয়ার মতো কোয়ালিফাইড, আমি মনে হয় নোকিয়াতে জব করার মতো, আমি মনে হয় এরকম একটা ছিল। এই অ্যাপ্লাই এভরিওয়্যার, এখানে দুইটা জিনিস, দুইটা সেক্টরকে ফোকাস করতে হবে, বিগ কর্পোরেশন এন্ড স্টার্টআপ। স্টার্টআপে যে ইনোভেশন, অনেক ইনোভেটিভ অনেক কোম্পানি নতুন নতুন আসছে যাদের অনেক ফরেন এক্সপার্ট দরকার, এবং যারা বিগ কর্পোরেশন তাদের ডেফিনেটলি দরকার। সো হচ্ছে যে আপনি এটাকে একটা হ্যাবিচুয়াল একটা ব্যাপার যদি হয়। ফর এক্সাম্পল আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই যে হচ্ছে যে আমি যখন দেখছি যে আমার ক্লাসমেটদের মধ্যে অনেকে অনেক বিগ কোম্পানিতে ইন্টার্নশিপ ল্যান্ড করছেন, তখন আমার কাছে মনে হয়, তখন আমার কাছে কনফিডেন্ট বিল না আমিও তাহলে। সো হোয়াট আই ডিড অ্যাকচুয়ালি, এভরি ডে আই ট্রাই টু ফাইন্ড 10 জব advertisement and modify or customize my CV and my application letter and submit. So apply করেন until you get a job. So আইরিন চৌধুরী যে প্রশ্নটা করছেন এর উত্তর হচ্ছে আপনি কনফিডেন্টলি অ্যাপ্লাই করুন until you get a job. You will get a job definitely. আচ্ছা, আইরিন চৌধুরীর প্রশ্নের জবাব কি আপনারা দুইজনের কেউ দিতে চান? ওয়াকিফ বা সুকান্ত?
না, আমার মনে হয় জয় ভাই যেটা বলেছেন এটাই পারফেক্ট আর কি। ইয়াসিন ভাই যেটা বলেছেন, কারণ ওই ডিফারেন্ট লোকাল মার্কেট ফলো করা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ইয়াসিন মনে হয় উত্তর অনেকটা দিয়ে দিচ্ছেন যে কিভাবে এখানে আসতে হবে ইউরোপে। তো আপনারা ইয়াং প্রফেশনালস এবং আপনারা সবাই পেশাগতভাবে অনেক সাকসেসফুল। তো আপনাদের দৃষ্টিতে বাংলাদেশে যারা ছাত্র বা যুব সমাজ যারা আছে, তারা যদি এসব ফিল্ডে, আপনাদের ফিল্ডে যদি কেউ ভালো করতে চায় ভবিষ্যতে, তাহলে তাদেরকে পেশাগত সাফল্যের জন্য কোন কোন বিষয়ের উপর, কোন কোন স্কিল ডেভেলপমেন্টের উপর ফোকাস করা উচিত? আমার প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াকিফের কাছে। জি, ধন্যবাদ। আমি আসলে এটা নিয়ে বলছিলাম যে সফট স্কিলের কথা বলছিলাম অনেকবার, কিন্তু আসলে সফট স্কিলটা কি, যে এটা আমি কিভাবে শো করব? আমার সিভিতে, কভার লেটারে তো সফট স্কিল দেখানো যায় না। যে একটা পেজে একটা লিখবো আমি, এখন আমার সফট স্কিল, আমি কমিউনিকেশনে ভালো, এটা আমি একটা পেপারে কিভাবে দেখাই? তো আমার মনে হয় যে এইটা আমি যেটা করেছিলাম, এটা হচ্ছে আইটিতে আমি দেখতাম যে সবাই নিজের একটা ওয়েবসাইট বানাইতো, অথবা ওদের গিটহাবে একটা পোর্টফোলিও থাকতো, যেটা দেখে বুঝাইতো যে এইগুলো হচ্ছে তার হার্ড স্কিল, এইসব সফটওয়্যারে সে কাজ করা জানে, এইসব ল্যাঙ্গুয়েজে সে কাজ করা জানে। তো বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আমি এটা কিভাবে করবো? তা আমি যেটা করলাম, আমি হচ্ছে লিঙ্কডইনে যে ডিফারেন্ট কোম্পানিকে ট্যাগ দিতাম আর বলতাম যে হচ্ছে আমি যদি এই কোম্পানির এই অ্যাডটা রান করতাম, তাহলে আমি এই জিনিসগুলা ডেভেলপ করতাম। এরকম করে আমি আমার লিঙ্কডইন আর হচ্ছে আমার ফেসবুক দিয়ে রাখবো, যদি কারো ভবিষ্যতে কোয়েশ্চেন থাকে তারা আপনারা করতে পারবেন সেখানে, যে হচ্ছে আপনি ওখানে ফলো করতে পারবেন যে এই টাইপের স্কিল গুলা আপনি দেখাইতে পারবেন, যে আপনি যে কোনো নিজের একটা আর্টিকেল লিখলেন, ওই আর্টিকেলে লিখলেন যে হচ্ছে আমি এইভাবে আমি অ্যাকাউন্টিং এ ইন্টারেস্টেড, এইভাবে আমি ফাইন্যান্স ইন্টারেস্টেড, আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এই কোম্পানির জিনিসগুলো ফলো করছি, আমি এইভাবে হইলে ডেভেলপ করতাম। এগুলো অবশ্যই করবেন। তার উপরে হচ্ছে আপনি যেগুলো অনলাইন সার্টিফিকেশন আমি বললাম, অনলাইন সার্টিফিকেশন নেওয়ার ট্রাই করবেন আপনার স্পেসিফিক ফিল্ডে। অনেক ফ্রি রিসোর্সেস আছে, ওগুলো থেকে আপনি নিতে পারেন ভালো ভালো ইনস্টিটিউশন থেকে। আর তারপরে যেটা বলবো যে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করেন ডিফারেন্ট জায়গায়। এরপরে আমি একজনকে দেখলাম আজ করেছে যে আমি ফেড আপ আমার বিজনেস নিয়ে, তো আমি কিভাবে ইউরোপে কাজ করতে আসবো। বিজনেস ফিনল্যান্ড নামের একটা ওয়েবসাইট আছে, তো এই বিজনেস ফিনল্যান্ড ওয়েবসাইটের থ্রুতে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এন্টারপ্রেনার হিসেবে। এবং অনেক রিসেন্ট বাঙালি, পাকিস্তানি এবং হচ্ছে ইন্ডিয়ান অনেকেই আসছে এটার থ্রুতে। তো আপনি আপনার বিজনেস আইডিয়া যদি ইউনিক হয় এবং ওখানে কিছু ডিফারেন্ট স্টেপস দেওয়া আছে, বিজনেসের 2-3টা ধরন দেওয়া আছে, ওই 2-3টা ধরনের একটার মধ্যে যদি আপনি আপনার বিজনেসকে ফালাইতে পারেন আর আপনার রেভিনিউ মডেল ওইভাবে দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনি অনেক ইজিলি এই ভিসাটা নিয়ে আসতে পারবেন ফিনল্যান্ডে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে ওয়াকিফ। তো একই প্রশ্ন হচ্ছে সুকান্তের কাছে, সেটা হচ্ছে যে পেশাগত সাফল্যের জন্য বাংলাদেশ থেকে যারা ছাত্র বা যুব সমাজ যারা আছে, আপনাদের ফিল্ডে কেউ যদি সফল হতে চায়, তাহলে তাদের কি কি দক্ষতা গড়ে তোলা উচিত? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আমি মনে করি যে যদি কেউ ফিনল্যান্ডে আসতে চায় আমার ফিল্ডে, সেক্ষেত্রে আমি মনে করি যে তারা নর্মালি তাদের কানেক্টিভিটি বাড়াইতে হবে। কানেক্টিভিটি কিভাবে? যেমন অনেক ইন্টারন্যাশনাল সেমিনার হয়, ওই ইন্টারন্যাশনাল বিভিন্ন সেমিনার গুলোতে তারা অ্যাটেন্ড করতে পারে। এখন অনেক অনলাইনে অনেক সেমিনার হচ্ছে, তো সেক্ষেত্রে তারা ওইগুলোতে জয়েন করতে পারে। এবং বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলাতে তারা সার্চ করতে পারে এবং ওইখানে গিয়ে দেখতে পারে যে কি কি রিকোয়ারমেন্টস ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট গুলো চাচ্ছে এবং কোন ধরনের স্টুডেন্ট তারা চাচ্ছে এবং কোন কোন এরিয়াতে ওই প্রফেসর পার্সোনালি কাজ করতেছে। নর্মালি ওই জিনিসগুলো নিয়ে তার একটু রিসার্চ করতে হবে, তার একটু ঘাটতে হবে যে 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 ওই প্রফেসর ওই ফিল্ডে কি কি নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে সে একটা আইডিয়া পাওয়া যাবে। তো আইডিয়া পাওয়ার পরে তারপর তার যখন এই আইডিয়াটা হয়ে যাবে যে কি কি নর্মালি আমার একজন প্রফেসর কি নিয়ে কাজ কাজ করতেছে, এই আইডিয়াটা তার গ্রো আপ হওয়ার পরে তারপর সে পার্সোনালি প্রফেসরকে ইমেল করতে পারে। ইমেল করার পর তার তার আইডিয়াটা শেয়ার করতে পারে যে আমি তুমি যে যে তুমি এই বিষয় নিয়ে কাজ করো, আমি এই বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী এবং তোমার কাজগুলো আমি পড়াশোনা করছি, পড়াশোনা করে আমার কাছে মনে হচ্ছে যে এই কাজগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, মানে আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং আমি এটা কাজ করতে আগ্রহী। তো তার তার মোটিভেশনটা শো করতে হবে প্রফেসরদের কাছে। মোটিভেশনটা শো করার পর কানেক্টিভিটি মানে কানেকশন রাখতে হবে প্রফেসরদের সাথে নরমালি, যদি সে এখানে
ওই ফিল্ডে আসতে চায় রিসার্চ করার জন্য, এটা হচ্ছে একটা। আর সেকেন্ডলি হচ্ছে যদি আউট অফ একাডেমিয়াতেও হতে পারে, সেটা হতে পারে তার লিঙ্কডইনের মাধ্যমে। যেমন লিঙ্কডইনে সে অনেক কোম্পানি আছে, ওই কোম্পানিগুলোর সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে, কানেক্টিভিটি বাড়াইতে পারে, অথবা তার যে লিঙ্কডইন প্রোফাইলে সে তার ইন্টারেস্ট গুলো শো করতে পারে যে আমি এই ফিল্ডে কাজ করতে চাই। তো ইন্টারেস্ট গুলো যখন সে শো করবে এবং সে মেনশন করবে লিঙ্কডইন প্রোফাইলে, দেখা যাবে যে প্রতিদিনই তার বিভিন্ন ধরনের অ্যাড আসছে তার লিঙ্কডইন প্রোফাইলে, তার নোটিফিকেশন আসতেছে বিভিন্ন কোম্পানি থেকে। তো সেক্ষেত্রে ওই কোম্পানিগুলোতে সে যখন রিচ করবে, তাদের সাথে সে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারে যে তোমার এই ব্যাপারগুলো আমি দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি এগুলো ইন্টারেস্টেড এবং আমার এই স্কিল গুলো আমার আছে অলরেডি। তোমার যে ধরনের এমপ্লয়ি তুমি চাও, ওই ধরনের যে ধরনের এমপ্লয়ি তুমি হায়ার করতেছো, আমার ওই পজিশনে আমার ওই স্কিল গুলো ডেভেলপ আছে। তো তার স্কিল তার ওই কানেকশনটা বাড়াতে হবে, এটা লিঙ্কডইনের মাধ্যমে অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলা সার্চ করার মাধ্যমে, প্রফেসরদের সাথে কানেক্টিভিটি বাড়ানোর মাধ্যমে। এবং আরেকটা জিনিস করতে পারে সেক্ষেত্রে হচ্ছে তার যে সফটওয়্যার যে ডেভেলপমেন্ট স্কিল গুলো আছে, ওই স্কিল গুলো সে বাড়াতে পারে। এটা হইতে পারে বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল থেকে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে পাইথনটা সে শিখতে পারে, পাইথন সম্পর্কে জানতে পারে, শিখতে পারে বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল থেকে, অথবা বিভিন্ন অনলাইন ফর এক্সাম্পল কোর্সেরা, তারপর ওই ফ্রিকুড ক্যাম্প, এগুলা থেকে অনেকগুলা প্রোগ্রাম তারা প্রোভাইড করে পাইথন সম্পর্কে হতে পারে, অথবা ম্যাটল্যাব সম্পর্কে। তারা ইজিলি এই আইডিয়া গুলো নিতে পারে যে এই পাইথন, ম্যাটল্যাব এই জিনিসগুলা খুবই দরকার নর্মালি এই ফিল্ডে আসার পরে রিসার্চ করার ক্ষেত্রে। এই জিনিসগুলো কাজে লাগে নর্মালি। তারপর মেশিন লার্নিং একটা ব্যাপার আছে, এই মেশিন লার্নিং সম্পর্কেও তারা আইডিয়া রাখতে পারে। তারা অনলাইন টিউটোরিয়াল থেকে বিভিন্ন লেসন নিতে পারে। তাদের তো এইভাবেই তাদের স্কিল গুলো এখন থেকে ডেভেলপ করলে আমার মনে হয় ফিউচারে এটা খুবই সম্ভব। এখানে আইসা তার নিজেকে সে যে পজিশনে দেখতে চায় ওই পজিশনে তার নিজেকে প্রেজেন্ট করা। ধন্যবাদ সুকান্ত। ওয়াকিফ আমাদেরকে তার বিজনেস ফিনল্যান্ডের যে হোম পেজ আছে সে অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছেন। আমাদের যে প্রশ্নকর্তা ছিলেন, আশা করি যে আপনি এই লিংক ব্যবহার করে আপনি আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। ধন্যবাদ আপনাকে। আর এখন আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইয়াসিন মাতুব্বরের কাছে, যে পেশাগতভাবে সাফল্যের জন্য আপনার স্পেসিফিক ফিল্ডে যারা বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বা যুব সমাজ যারা আছে, তারা কোন কোন স্কিল ডেভেলপ করতে পারে? ধন্যবাদ ডক্টর মুজিবুর। পেশাগত ফিল্ডে যদি সফলতা অর্জন করতে হয় আইটি ফিল্ডে, এটা আমি মনে করি যে সবচেয়ে বেস্ট যেই জিনিসটা তার মধ্যে থাকতে হবে যে সে একজন কুইক লার্নার। সে যে কোনো it doesn't matter what he knows, বাট তার এই অ্যাটিটিউডটা থাকতে হবে যে আমি আমার কাজের ক্ষেত্রে, আমার কাজের জন্য আমার যে জিনিসটাই দরকার পড়বে অন দা গো আমি সেটাই শিখতে পারি। এই যে স্কিলটা, এই স্কিলটা তার বিশেষ করে থাকতে হবে। আর হচ্ছে যে যদি অন্যভাবে যেটা বলতে চাই যে আমাদের হবি বলতে যে ব্যাপারগুলো থাকে, আমি যে ব্যাপারটা বলতে প্যাশনেট, আমার ওইটা হবির মধ্যে ওই জিনিসগুলা আমার হচ্ছে আরেকজন মানুষ বুঝতে পারে এই জিনিসটা, যেহেতু এই জিনিসটা তার হবি, তো তার মানে এটার প্রতি সে খুবই অ্যাট্রাক্টেড বা খুবই প্যাশনেট। এই জিনিসটা শো করতে হবে ব্যক্তিগত হবি বা পার্সোনাল অনেক কাজ দিয়ে। যে জিনিসটা আমি কাজের জন্য, যে জিনিসটা আমি আর্ন করার জন্য করিনি, যে জিনিসটা আমি হচ্ছে যে এটা আমার কাজ, আমাকে করতে হবে এই জন্য করিনি, বাট আই লাভ টু ডু ইট, এই জন্য করেছি। এই জিনিসগুলো যদি কারোর মধ্যে থাকে, আমি মনে করি যে পেশাগতভাবে এটা যারা সুপিরিয়র আছেন, যারা লাইন ম্যানেজার্স বা যারা ম্যানেজার্স আছেন, তারা এই জিনিসগুলো নোটিস করেন যে সে কত দ্রুত একটা জিনিস লার্ন করতেছে বা তার প্যাশনের যে জিনিসগুলো আছে এই ফিল্ডের, এই জিনিসগুলো কোনগুলো। এখন আমি যদি সেই ব্যাপারটাতে এরকম হয় যে আমার প্যাশনের ব্যাপারগুলো ডিফারেন্ট দেন আমার ফিল্ড, তখন অনেক সময় নট এভরি অলওয়েজ বাট এটা থাকা বেটার
যে আমার যদি ওটার উপরে প্যাশন থাকে আমি ওটা শো করার ট্রাই করবো কোনোভাবে। এটা আমি মনে করি একটা ইফেক্টিভ ওয়ে টু শো ইয়োরসেলফ। এবং এইখানে হচ্ছে পার্সোনাল প্রজেক্ট গুলোর প্রতি একটা জোর দেওয়া উচিত, যারা এই ফিল্ডে বেটার কিছু শো করতে চায়, প্রুফ করতে চায় যে সে যে কাজটা করছে বা সে যে কাজটা করেছে আর আগে, সে এর চেয়ে অনেক বেটার কিছু সে করতে পারে। এটাই হচ্ছে তার একটা ওয়ে অফ শোয়িং। তো এই জিনিসগুলো থাকলে আমি মনে করি সে খুব ডেফিনেটলি প্রফেশনালি খুব ইজিলি ডেভেলপ করতে পারবে। জি, অনেক ধন্যবাদ ইয়াসিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি যে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে পেশাগতভাবে যে ইউরোপে কিভাবে আসা যায়, আমি আশা করি যে আপনারা আমাদের অতিথিদের মাধ্যমে আপনাদের উত্তরগুলো পেয়েছেন। তারপর যদি আপনাদের কোনো সাজেশন থাকে ব্রিটিশ বাংলা নিউজের কাছে আপনারা সাজেস্ট করতে পারেন যে ফিউচারে কোনো প্রোগ্রাম করা যায় কিনা। আর আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য ব্রিটিশ বাংলা নিউজ টিভির দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথিদের। তারা হচ্ছেন জনাব সুকান্ত দত্ত, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স গ্রাজুয়েট, মাইক্রোসফট ফিনল্যান্ড। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি জনাব ইয়াসিন মাতুব্বরকে, তিনি ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার, এরিকসন ফিনল্যান্ড। আপনাকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ডক্টর মুজিবুর, এবং ব্রিটিশ বাংলা টিভিকে ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেটিভ সেশন আয়োজন করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। এখন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ওয়াকিফ হোসেনকে, তিনি B2B সেলস কোঅর্ডিনেটর, ইউটোপিয়া অ্যানালাইটিক্স। জনাব ওয়াকিফ হোসেন, B2B সেলস কোঅর্ডিনেটর, ইউটোপিয়া অ্যানালাইটিক্স। আপনাকে অনুষ্ঠানে যোগদানের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আর ব্রিটিশ বাংলা টিভিকেও এই ইনফরমেশন গুলো সবাইকে দেওয়ার জন্য। আমি আশা করি যে অডিয়েন্স যারা আছেন একজন হলেও আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বৈশ্বিক করোনা মহামারীর সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় ব্রিটিশ বাংলা নিউজ টিভির লন্ডন স্টুডিও থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর মুজিবুর দফতরি। ভালো থাকবেন। খোদা হাফেজ।